ক্লাস 7-এর 11 নম্বর চ্যাপ্টার ভগ্নাংশের বর্গমূলের আজ আমরা নিজে করি 11.1 থেকে নিজে করি 11.5-এর প্রশ্নগুলোর সমাধান দেখব। ঠিক আছে, কষে দেখেগুলো না, শুধুমাত্র নিজে করির অঙ্কগুলো দেখে নেব। নিজে করি 11.1-এর প্রথম প্রশ্ন ছিল, দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। ঠিক আছে, প্রথমে যেটা দেওয়া ছিল 4-এর 5। তোমরা প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় দেখেছি এইভাবে করে নাও যে 4-এর 5 প্রশ্নে দেওয়া আছে 4-এর 5 সমান 4-এর 5-এর বর্গ। এটা কিন্তু নয়, দেখো 4-এর 5 সমান কি 4-এর 5-এর বর্গ? এটা তো না, এটা সমান হবে না। সুতরাং এইভাবে লিখে প্রশ্নটা শুরু করবে, 4-এর 5-এর বর্গ সমান 4-এর 5 মানে 4/5 তার স্কোয়ার বর্গ। ওকে, বর্গ ভগ্নাংশের, এটা দেখো একটা ভগ্নাংশ, আমরা এতদিন সংখ্যার বর্গ করেছি, বর্গমূল করেছি। এক্ষেত্রে কি ভগ্নাংশের বর্গ, ভগ্নাংশের বর্গের ক্ষেত্রে লবের বর্গ হয়ে যায় বাই হরের বর্গ হয়ে যায়। এটা শুধু তোমাকে মনে রাখতে হবে যে লব বাই হর, তার যদি পুরোটার বর্গ থাকে তাহলে লবের বর্গ বাই হরের বর্গ হয়ে যায়। লবের বর্গ মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 গুণিত 4 মানে 16, আর 5 স্কোয়ার মানে 5 গুণিত 5 মানে হচ্ছে 25। খুবই সহজ। একই রকম 6-এর 7-এর বর্গ তোমরা একবারে লিখতে পারো 6/7 তার স্কোয়ার মানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36, আর 7-এর স্কোয়ার মানে 7 7 49। একই রকম 8/10-এর বর্গ মানে 8/10 তার স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার মানে 64, আর 10-এর স্কোয়ার মানে 100। একই রকম 11/12-এর বর্গ মানে 11/12 তার স্কোয়ার সমান 11 স্কোয়ার মানে তোমরা অনেকেই জানো 121, যারা জানো না তারা 11 গুণিত 11 এইভাবে গুণ করে বের করে নেবে, আর 12 স্কোয়ার মানে 144। একই রকম যারা জানো না তারা 12 গুণিত 12 গুণ করে নেবে। ওকে, এবার দেখো নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। বর্গমূল করতে বলেছে, সেক্ষেত্রে একই রকম এখানেও আগে যেভাবে বললাম যে সংখ্যাটার সমান বর্গ হবে না, তোমরা অনেকে এইভাবে লিখে ফেলো। এখানেও আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে বর্গমূল মানে সংখ্যাটা যেমন প্রথমে আছে 16/25, এটা সমানই বর্গমূল লিখে ফেলো। এটা কিন্তু নয়, এই দুটো একই মান নয়, কারণ এটার মান দেখো 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, এটা সমান 4-এর 5। 4-এর 5 কি 16-র 25-এর সাথে সমান? তা তো নয়। সুতরাং এইভাবে লিখবে 16/25-এর বর্গমূল সমান 16/25, বা তোমরা একেবারে শুধু এটা দিয়েই শুরু করতে পারো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে 16/25 মানে এটা দেখো, আমরা বলেছি এতদিন আমরা ভগ্নাংশ সংখ্যার বর্গমূল করতে শিখেছি, এখানে ভগ্নাংশ রয়েছে। খেয়াল রেখো, খুবই সহজ। ভগ্নাংশগুলোর ক্ষেত্রে লবের বর্গমূল হরের বর্গমূল আলাদা আলাদা হয়ে যাবে, বর্গমূল করে নেবে। 16, 4 4-এ 16। যারা জানো না, যদি মনে হয় তোমার অসুবিধে হচ্ছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবে এভাবে, 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4। তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, এই দুটো 2-এর জন্য আরেকটা 2 বাইরে আসবে, তাহলে 2 গুণিত 2 মানে হলো 4। 25-এর ক্ষেত্রেও একই রকম, 5 5-এ 25। তোমরা সাধারণত আমরা ধরে নিচ্ছি যে তোমরা এগুলো জানো, তাই এটা দেখাচ্ছি না। যারা জানো না তারা এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে, একটা জোড়ার জন্য একটা সংখ্যা, আরেকটা জোড়ার জন্য আরেকটা সংখ্যা, এইভাবে করতে হবে। ওকে, তাহলে 9/64 ছিল, বর্গমূল চিহ্ন দিয়েছে। দেখো 9 মানে 3 3-এ 9, তোমরা জানো। আর 64, যারা জানো না 8 8-এ 64, তাদের ক্ষেত্রে এইভাবে করে নেবে 64। তাহলে 2 3-এ 6, 2 2-এ 4, 2 16-এ 32, 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4। ওকে, তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2, তাহলে এই দুটো 2-এর জন্য আরেকটা 2, এই দুটো 2-এর জন্য আরেকটা 2 বর্গমূল চিহ্নের বাইরে। সুতরাং 2 2 4, 4 2 8। ওকে, 36, 6 6 36, 121, 11। যারা জানো না তারা এভাবে করবে, 121-কে কিন্তু 11 দিয়েই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওকে, 144, এখানে দেখবে 12 আসবে। 144-এর ক্ষেত্রে যাদের অসুবিধে হবে মনে রাখতে, তারা এইভাবে করবে, 2 36, 2 18, 2 9, 3 3-এ 9। সুতরাং
এখানে দেখো দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য আরেকটা দুই, এই দুটো তিনের জন্য আরেকটা তিন আসবে, তাহলে 2 2 4 4 3 12। ওকে, আর 169 13 13 169, এটা অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না। 225 দেখো 225-এর ক্ষেত্রে 5 দিয়ে যাবে, যেহেতু 5 রয়েছে, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9, তাহলে এই দুটো তিনের জন্য একটা 3, এই দুটো 5-এর জন্য আরেকটা 5, তাহলে 5 3 15। 289, এটাকে দেখো 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, 17 17 289। সুতরাং কিছু কিছু সংখ্যা তোমরা মনে রাখবে যাতে করে স্কোয়ারগুলো, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে অনেক ইজি হবে। ওকে, নেক্সট এই প্রশ্নগুলো অনেক সময় তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বড় হয়েও বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো দেখতে পাবে। নিজে করে 11.2-এর যে প্রশ্নগুলো রয়েছে, দেখো বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, এই তিনটে কথাই কিন্তু গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। মানে কি, এই ভগ্নাংশগুলো তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ মানে কোনগুলো, যাদের বর্গমূল করা যাবে। যেমন ধরো এই যে 16/25 সংখ্যাটা পেয়েছিলাম, এদেরকে বর্গমূল করে আমি দুটো পূর্ণ সংখ্যা পেয়েছি, মানে বর্গমূল করে একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যায় ভগ্নাংশটাকে পেয়েছি, মানে লব্য পূর্ণ সংখ্যা, হর পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে এই যে ভগ্নাংশটা, এটাকে বলা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখি। 64 যারা জানো তারা জানো যে 8 8 64 হয়, যারা জানো না তারা এইভাবে করো, 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2, 2 গুণিত 2 গুণিত 2 মানে 8, তাহলে 8-এর স্কোয়ার হচ্ছে 64। ওকে, নেক্সট 147, 147-এ তোমরা প্রথমেই দেখছো 7 দিয়ে যাবে, 7 2 14, 7 1 7, আর 3 7 21, তাহলে দুটো 7-এর জন্য একটা 7-এর স্কোয়ার লিখতে পারি ইন্টু 3, এইভাবে লিখতে পারি। ওকে, বোঝা গেছে। আচ্ছা, এবারে দেখো এটাকে আমার পূর্ণবর্গ ভগ্নাংশ করতে হবে। বলেছে কি দিয়ে গুণ করব যাতে করে ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ওকে, এটাকে দেখো যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, ওপরে যদি 3 দিয়ে গুণ করে দিই, তখন এই 3 আর এই 3 কেটে যাবে, সুতরাং 3 দিয়ে গুণ করলে এই ভগ্নাংশটা স্কোয়ার আকারে লেখা যাচ্ছে, মানে এটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ, মানে একে আমি বর্গমূল করে 8/7 পাবো। ওকে, আবার দেখো যদি একে নিচে 3 দিয়ে গুণ করে দিই, মানে 1/3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রেও দেখো এটা 3 স্কোয়ার হয়ে যাবে, এই সংখ্যাটা 3 স্কোয়ার হয়ে যাবে, তখন 8, এই বর্গমূল করলে 8/7 × 3 হয়ে যাবে। ওকে, তাহলে তখনও আমি পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। তাহলে এইভাবে দেখো ধনাত্মক বলেছে, সুতরাং পজিটিভ সংখ্যাগুলোই দিয়েছি, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলেও হতো, সেগুলো দেওয়ার দরকার নেই। তাহলে ধনাত্মক কথাটার মানে বুঝতে পেরেছো, ধনাত্মক কেন দেওয়া আছে, না আমি পজিটিভ সংখ্যাগুলো নিয়েছি, নেগেটিভগুলো নিইনি। ওকে, এবার বলেছে ক্ষুদ্রতম হতে হবে, আবার পূর্ণ সংখ্যা হতে হবে। এবার এখানে 3 দিয়ে যদি না গুণ করে আমি ধরো 27 দিয়ে গুণ করতাম, 27 দিয়ে গুণ করলেও 3 9 27 হতো, 9টা পূর্ণবর্গ, সুতরাং 3 স্কোয়ার আকারে লেখা যেত, তাই তো। মানে এই 3-এর যে কোনো গুণিতক দিয়ে গুণ করলেই আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। সেক্ষেত্রে ক্ষুদ্রতম কথাটা আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে, যেহেতু আমি 3 নিচ্ছি। আর পূর্ণ সংখ্যা বলেছে, দেখো 3 আর 1/3, 1/3টা একটা ভগ্নাংশ, সুতরাং এটা পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে আমরা বলবো কি, যে ভগ্নাংশটা হরে যদি সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা দিয়েই ওপরে যদি আমি গুণ করে দিই, সেটাই হবে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আমরা কি লিখব উত্তরটা, জাস্ট আমি একটু বুঝিয়ে বললাম, তোমাদের অনেক বেশি বড় মনে হতে পারে, কিন্তু এটা বুঝে নেওয়া দরকার, যেহেতু এই সংখ্যাগুলো দেওয়া আছে যে ক্ষুদ্রতম হবে, ধনাত্মক হবে, পূর্ণ সংখ্যা হবে, সেই কারণে। তাহলে আমরা লিখব অতএব 3, এই পূর্ণ সংখ্যা এটা 3, যা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা দিয়ে গুণ করলে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, দিয়ে গুণ করলে ভগ্নাংশটি
পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, ভগ্নাংশ হবে। ওকে, এইভাবে লিখবো। দেখো পরেরটা আর বুঝিয়ে বলার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে। 25 মানে 5 স্কোয়ার, 5 5 25। এবার আছে 162, এটাকে আমরা ব্রেক করব, 2 8 16। আর 81 মানে 9 9 81, তাহলে 9 স্কোয়ার পাচ্ছি ইন্টু 2 পাচ্ছি। তাহলে ক্ষুদ্রতম, এটাকে এত কিছু না লিখেও আমরা শুধু এইভাবে লিখতে পারি সহজ করে, যে এটা লেখার পরে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কি হবে, এই 2টা বেশি আছে, এই 2টা ওপরে আমি গুণ করে দিলেই আমি পেয়ে যাব। ওকে, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান হচ্ছে 2। এইভাবে উত্তরটা লিখলে খুব সহজেই হয়ে যাচ্ছে, বা এইভাবেও লিখতে পারো। ওকে, দেন 100 আছে, 100, 100 মানে 2টো শূন্য আছে, মানে 1-এর পরে একটা শূন্য স্কোয়ার আমরা লিখতে পারবো, মানে 10 স্কোয়ার। 128কে তোমরা চেক করো, 2 2 6 12, 2 4 8, দেখো এটা 8 8 64 আমরা জানি, সুতরাং 8 স্কোয়ার ইন্টু 2। তাহলে এক্ষেত্রে ধনাত্মক ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কী হবে, যেটা বাড়তি বা এক্সট্রা, তাহলে হচ্ছে 2। 81, 81, 9 9 81। এবার এটার ক্ষেত্রে দেখো 288 রয়েছে, 2 দিয়ে ভাগ করো, তাহলে 144। যারা জানো 12 12 144 তারা করে ফেলবে, যারা জানো না তারা আরও এগো। 2 7 14, 2 2 4, 2 36 72, তাহলে 6 6 36, এটা তো জানো। তাহলে এখান থেকে 6 আসছে, এখান থেকে 2 আসছে, তাহলে 6 2 12, 12 স্কোয়ার ইন্টু 2। তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কী হবে, 2টা বেশি রয়েছে, সুতরাং এই 2টা আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্ষেত্রেও একই রকম আগেরটার মতো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে আলাদা কি, এটাতে ভাগ করতে হবে, আগেরটায় ছিল গুণ করতে হবে, নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে এটাকে আমরা চেক করি, 450 রয়েছে আর 625, সুতরাং 450 আর 625কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 450-এর ক্ষেত্রে দেখো 3 15 45, ওকে, 150, বা 2 দিয়েও করতে পারতাম, 3 5 15, 5 10 50, 5 2 10। ওকে, তাহলে দেখো 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2। ওকে, 625 যারা জানো তারা জানো, এটা 25 স্কোয়ার, 625, যারা জানো না তারা এইভাবে করো, 125, 5 25, আর এটা হচ্ছে 5 5 25। তাহলে দেখো এই দুটোর 5, এই দুটো থেকে 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার বা 25 স্কোয়ার, একই ব্যাপার। এবার দেখো লক্ষ্য করো, আগের যে অঙ্ক, একের দাগের অঙ্কগুলোতে কি ছিল, এই যে এক্সট্রা সংখ্যাটা মানে যার বর্গ ছিল না সেটা নিচে ছিল, সুতরাং আমরা ওপরে গুণ করছিলাম, বাট এখানে কি হয়েছে দেখো, এখানে ওপরে আছে, সুতরাং এই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে, এই 2 2 কেটে যাবে, তাহলে বাকিটা পূর্ণবর্গ হয়ে যাবে। সুতরাং এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অতএব যদি আগের মতো করে লিখি, এইভাবে না লিখি যে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, অতএব 2, যেটা কি, যা ক্ষুদ্রতম, এইভাবে লিখলে ভালো অ্যাকচুয়ালি, যদি এইভাবে না লিখতে পারো তখন এইভাবে শুধু লিখে দেবে যে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান হলো 2, যা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা কি না, ওটা দিয়ে ভাগ করলে 450/65 ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। দেখো জাস্ট প্রশ্ন ধরে উত্তরটা লিখলাম। ওকে, আর যদি মনে হয় এতটা না লিখে শুধু এইভাবেও লিখতে পারো, নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন হচ্ছে 2। এবার এটার ক্ষেত্রে দেখো 320কে আমি অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করে রেখেছি, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8 স্কোয়ার ইন্টু আরেকটা এক্সট্রা আছে 5, আর 121টা আমরা জানি 11 স্কোয়ার, তাহলে এই 5টা দিয়ে ভাগ করলেই হবে, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 5। নেক্সট 245, দেখো 5 স্কোয়ার আর 3 স্কোয়ার,
আর 64-এর ক্ষেত্রে দেখো, ওকে নো এটাতে একটু প্রবলেম হয়েছে। দেখো 245কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 5 4 20 আর 5 9 45, 7 7 49। ওকে, এখানে আসছে কি তাহলে 5 × 7 স্কোয়ার, আর 64টা আমরা জানি 8 স্কোয়ার, তাহলে এখানে এক্সট্রা কে 5, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে 5। 243 এর ক্ষেত্রে কি 243 দেখো 9 স্কোয়ার × 3, তাহলে 9 স্কোয়ার × 3, আর 144 আমরা বারবার করেছি 12 স্কোয়ার, সুতরাং এই 3টা দিয়ে ভাগ করে দিলেই আমাদের সংখ্যাটা ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো এই নিজে করি 11.3 এবং 11.4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবে দশমিক সংখ্যার ক্ষেত্রে এগুলো করা হচ্ছে, যে দশমিক সংখ্যার বর্গ, দশমিক সংখ্যার বর্গমূল এরকম। নেক্সট দেখো যে একের দাগের প্রশ্নগুলো কিভাবে করছি। নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখে, এখানে 0.7-এর বর্গ জানতে চেয়েছে, সুতরাং 0.7-এর বর্গ বলে লিখে তারপর আমরা কি করব 0.7 তার বর্গ মানে এটা লিখব। 0.7 সমান কিন্তু 0.7 স্কোয়ার নয়, অ্যাকচুয়ালি দেখো 0.7 স্কোয়ার মানে 2 বার 0.7 দিয়ে গুণ। ওকে, প্রথম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই গুণ করে নেবে। দেখো 7 × 7 সেটা হচ্ছে 49। এবার দশমিকটাকে দেব, দেখো দশমিক, এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর আরেক ঘর, তাহলে দশমিকের পর 2 ঘর এগিয়ে আসবে, তাহলে 1 ঘর 2 ঘর এখানে এগিয়ে আসলো, দশমিক এখানে ছিল 1 ঘর 2 ঘর এগিয়ে আসলো, সামনে কোনো সংখ্যা নেই তাই 0, এইভাবে। ওকে, এবার 0.16-এর বর্গ মানে 0.16 তার স্কোয়ার, মানে আমরা লিখতে পারি 0.16 × 0.16, 2 বার 16 দিয়ে গুণ হবে, তাহলে 16 × 16 আমরা জানি 16 × 16-এ হচ্ছে 256। দশমিকের পর দেখো 1 2 3 4 চারটে সংখ্যা আছে, সুতরাং এখানে 1 2 3 ঘর, আরেকটা ঘর আমাকে করতে হবে, সেই সংখ্যাটা 0 দিয়ে করলাম, 4 ঘর এগিয়ে আসলো, তার আগে কোনো সংখ্যা নেই মানে 0। ওকে, এবার এখানে দেখো 0.08-এর বর্গ 0.08 তার বর্গ, এবার 0.08 × 0.08, তাহলে সংখ্যাগুলোর গুণ করো, 8 × 8 মানে 64। এবার লক্ষ্য করো দশমিকের পর 1 2 3 চারটে সংখ্যা রয়েছে, সুতরাং দশমিক 4 ঘর এগিয়ে আসবে, 1 2 3 4, 4 ঘর এগিয়ে আসলো, শূন্যটা আমরা আগে দেব। ওকে, এবার 0.25-এর বর্গ, তাহলে 0.25 তার বর্গ মানে 25 × 25 625, 25 × 25 625। এবার দশমিক এখানে 2 ঘর মানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 2 + 2 মানে 4 ঘর এগোবে, 1 2 3 আর 4 ঘর। ওকে, এগুলো না লিখেও আমরা একবারেও করতে পারি, সেভাবে করতে পারো। ওকে, 2 নম্বর প্রশ্ন বলেছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার, দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। ওকে, তাহলে এই যে সংখ্যাগুলো দেখো এটা দশমিকের পর একটা সংখ্যা, এখানে দশমিকের পর দুটো, এখানে দশমিকের পর একটা, এখানে দশমিকের পর একটা। এখানে মনে রাখবে দশমিকের পর জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা মানে এই যে দুটো সংখ্যা আছে বা চারটে সংখ্যা বা 6টা সংখ্যা বা 8টা সংখ্যা থাকলে সেগুলো পূর্ণবর্গ হতে পারে, কিন্তু বিজোড় সংখ্যা থাকলে সেগুলো পূর্ণবর্গ হবে না নিশ্চিত। তাহলে এটা দশমিকের পরে দেখো একটা, সুতরাং এই পূর্ণবর্গ নয়, দশমিকের পর দুটো আছে মানে এই পূর্ণবর্গ হতে পারে, আবার নাও পারে, কারণ দশমিকের পর জোড় সংখ্যক সংখ্যা থাকলেই যে পূর্ণবর্গ তা কিন্তু না, কিন্তু হতে পারে, একটা চান্স আছে, কিন্তু এটা অবশ্যই হবে না। এটার ক্ষেত্রে কি এখানেও দেখো দশমিকের পর বিজোড় সংখ্যা মানে একটাই সংখ্যা আছে, সুতরাং এটাও হবে না পূর্ণবর্গ, এখানেও দশমিকের পর একটা সংখ্যা আছে, সুতরাং এটাও হবে না। তাহলে আমরা কি জানলাম, কোনো দশমিক সংখ্যায় যদি দশমিক সংখ্যার বিন্দুর পরে বিজোড় সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই দশমিক সংখ্যা কখনোই পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না, কিন্তু জোড় সংখ্যক সংখ্যা থাকলে হওয়ার একটা চান্স থাকবে, হতেও পারে আবার নাও হতে পারে। এবার দেখো এই 1.44-এর মধ্যে দশমিক ছাড়া যে সংখ্যাটা আছে 1.144, এটাকে তো ভগ্নাংশ করা, এটাকে তো বর্গমূল করা যাবে, এটার বর্গমূল সমান 12 আমরা জানি, সুতরাং এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা। ওকে,
কি বললাম, দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকলে সেটাকে পূর্ণবর্গ দশমিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। বাকিগুলোর ক্ষেত্রে বিজোড় সংখ্যা থাকলে কিন্তু হবে না। জোড় সংখ্যার ক্ষেত্রে এবার যদি থাকে তাহলে আমরা যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা যদি বর্গমূল করতে পারি তাহলে এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা। তাহলে উত্তর আমি কি লিখব? উত্তর লিখব অতএব পূর্ণবর্গ দশমিক সংখ্যা হলো অনলি 2 নম্বর অপশন 1.44। ওকে, এটা দশমিকটা দেবে না, এটা ফুল স্টপ হিসেবে দেওয়া হচ্ছিল সেটা। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে কিছুই দেওয়ার দরকার নেই। ওকে, এখানে লিখবে অনলি 1.44। 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। বর্গমূলের মান দেখো, একের দাগের প্রশ্নে আমি দুরকমভাবে বর্গমূল দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা শিখবে। তবে আমি বলবো যেটা আমি পরে দেখাচ্ছি সেই পদ্ধতিটা সবসময় আমি করে দেখাবো। ওকে, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। এখানে দেখো খুব সহজেই যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে দশমিকের পর দুটো সংখ্যা আছে, সুতরাং এই দশমিক সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ আকারে পরিণত করে নিতে পারি। দশমিকের পর দুটো সংখ্যা ছিল তাই 1-এর পরে দুটো 0 দিলাম। যদি 3টে থাকতো তাহলে 3টে 0 দিতাম, যদি 4টে থাকতো দশমিকের পর সংখ্যা সেক্ষেত্রে 4টে 0 দিতাম। এবার কি 441কে আমরা বর্গমূল করব। 441 এর বর্গমূল করতে হলে আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো, আবার উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো। উৎপাদকে বিশ্লেষণ করে দেখাচ্ছে 3-1-এ 3, 4, 7, 3-4-এ 12, 3-9-এ 27 আর 7-7-এ 49। দেখো দুটো 7-এর জন্য একটা 7 আর এটার জন্য একটা, তাহলে 3 × 7 মানে হচ্ছে 21। আর দেখো যেহেতু দুটো শূন্য আছে, দুটো শূন্যের অর্ধেক শূন্য আমাদের বাইরে আসবে, মানে একের পরে একটা শূন্য আমাদের বাইরে আসবে, সুতরাং 10-10-এর স্কোয়ার অ্যাকচুয়ালি 100। এবার দেখো এটাকে যেহেতু 10 দিয়ে ভাগ আছে, দশমিক এক ঘরে গিয়ে যাবে, এখানে আছে এখানে আসবে, তাহলে 2.1 এইভাবে করতে পারো। অথবা এই ভাগ পদ্ধতিটা শিখে নাও, কারণ অনেক সময় তোমাদের এটা লাগবে। 4.41 আমরা অলরেডি ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে শিখেছি সংখ্যার ক্ষেত্রে। এবার দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে দেখো, দশমিক সংখ্যার ক্ষেত্রে এইভাবে জোড়া আসে। দশমিক সংখ্যার এই দিকে এদিক দিয়ে জোড়া আসবে, আর দশমিক সংখ্যার ওই দিকে এইভাবে জোড়াটা হবে। ওকে, দুটো দুটো করে জোড়া করতে হয় তোমরা জানো। এবার দেখো এখানে 4 আছে, সুতরাং 2-2-এ 4 হচ্ছে। ভাগ পদ্ধতি শিখেছো অলরেডি, ভাগ পদ্ধতিতে ভাগ করতে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে, সেটা নিয়ে এগোচ্ছে। এবার 2 আছে, 2টা হলো 4। দেখো এখানে দশমিক ছিল, সুতরাং এই দশমিকটা উপরে উঠবে। এবার কি এই 1 দিলাম, তাহলে 1 করলে এই 41 ছিল, 41 পয়েন্টটা করার পরে জোড় সংখ্যক নেমেছে। 1 খাওয়ানোর পর দেখো 1 দিয়ে গুণ করলাম, 1 × 1 1, 1 × 4 4। তাহলে এটা, তাহলে আমাদের ভগ্নাংশের বর্গমূলটা মানে এই দশমিক সংখ্যার বর্গমূল হলো 2.1। ওকে, এবার এটার ক্ষেত্রে আরও একটু পরিষ্কার হয়ে যাবে। দেখো এটা এদিক থেকে, এটা এদিক থেকে। ওকে, এবার দেখো 1-1-কে 1 আর 2-2-এ 4, সুতরাং বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এটা দেব 1 × 1 1 হলো। ওকে, এবার বিয়োগটা করো, 2 - 1-এ 1, দশমিক আছে, দশমিকটা এখানে জোড়ায় জোড়ায় নামে আমরা জানি, তাহলে 25-এর জন্য এখানে 25। ওকে, নেক্সট 1 আছে, এই 1টা আমাদের গুণ হলো 2-এর সাথে 2। এবার দেখো এখানে যেহেতু 5 আছে তাহলে 5 খাওয়ানো যেতে পারে, 5-5-এ 25, 5-2 10 আর 2 12। তাহলে আমাদের ভগ্নাংশের বর্গমূলটা মানে এক্ষেত্রে দশমিক সংখ্যার বর্গমূলটা হলো 1.5। ওকে, এটা 1.5 এই পদ্ধতিতে করলে। নেক্সট দেখো আসছে 0.0256, এখানে আমি করে দেখাচ্ছি 0.0256। তাহলে 0টার জন্য আমাদের কিছু করতে লাগছে না এদিকে, আর এই দুটো জোড়া জোড়া করে নিলাম। এবার 0টার জন্য আমরা 0 খাইয়ে নিতে পারি, আর 0 না খাওয়ালেও আমাদের কোনো অসুবিধে নেই। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, পয়েন্ট যেহেতু আছে পয়েন্টের জন্য পয়েন্ট। এবার 0-2 মানে 2, তাহলে 1-1-এ 2 হয়, আবার 2-2-তে 4 হয়, সুতরাং 1-1-এ 4টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1-1 1, 2 - 1 মানে 1, আর এই 5-6 দুটোই নামবে তখন। ওকে, তাহলে একটাকে এবার গুণ করে লিখব 2। এবার দেখো
কত 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 গুণ করলে 6 হয় না, 6 6 36 হয়। সুতরাং 6 দিয়ে এবার খেতে পারে, ভাগ যেতে পারে। তো 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 2 12 আর 3 15। সুতরাং আমাদের বর্গমূলটা কত হলো? বর্গমূলটা হবে, কিছু নেই মানে প্রথমে 0 দিয়ে দিলাম, 0.16। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আছে 0.484। এক্ষেত্রে আমরা জোড়াগুলো আগে করে নেব, দশমিকের পরেরটা এটা। দেখো প্রথমেই দশমিক, সুতরাং দশমিক দাও, তাহলে এগুলো বাদ দাও, ভাবো 484 আছে, সেটা ভেবে করো। 4, তাহলে 2 2-তে 4 হয়, সুতরাং প্রথমেই 2 দাও, 2 2 4। ওকে, তাহলে ভাগ মিলে গেল এখানে। এবার 84 নামবে, 84 নামার পর যেটা হবে দেখো, যে আমাদের এই 2টা 2-এর সাথে গুণ হবে 4। এখানে যেহেতু 4 আছে, 2 2-এ গুণ করলে 4 হয়, 2 2 4 আর 2 4 8। তাহলে ভাগটা কি হচ্ছে? বর্গমূলটা হলো 0.22, মানে আমি লিখতে পারি 0.22। ওকে, নেক্সট দেখো, নেক্সট নিজে করে 11.4-এ বলেছে নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে। এখানে বলেই দেওয়া আছে যে ভাগ পদ্ধতিতেই তোমাকে বর্গমূলটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যে সংখ্যাটা দেওয়া আছে আমি ডান দিকে লিখে তার ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। 0. দেখো 3টে 0, 2 5 6। ওকে, তাহলে দুটো দুটো করে করো, এই দুটোতে একটা, এই দুটোতে একটা, এই দুটোতে একটা জোড়া করলাম। এবার দেখো 0 রয়েছে, প্রথম দুটো সংখ্যায় 0, তার আগে দশমিক, তাহলে দশমিকটা দিয়ে নিলাম। এবার প্রথম দুটো সংখ্যাতেই 0 রয়েছে, সুতরাং 0 খাওয়াতে হবে, 0 হলো, ব্যাস। নেক্সট দেখো 0 2, তাহলে এই 2টা নামছে, 2টার জন্য আমরা 1 খাওয়াবো, 1 1-এ 1। ওকে, নেক্সট কি 2 - 1, এখানে কিন্তু 2 দিয়ে গুণটা হলো না, এটা খেয়াল রেখো। 2 × 0 করলে 0 হতো, সেটা কিন্তু হলো না। যখন 0 থাকবে তার পরবর্তী ক্ষেত্রে যে সংখ্যাটা প্রথম ভাগ যাবে সেটা দিয়ে করব। 2 - 1-এ 1, 5 6। এবার 1টা এক্ষেত্রে 2 দিয়ে গুণ হলো, 6 6 36 হয়, মানে 6টা মিলবে, তাহলে 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 2 12 আর 3 15। সুতরাং বর্গমূলটা কত হলো? এই বর্গমূলটা হবে 0.016। ওকে, নেক্সট দুইটা দেখো, এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 0.04539। তাহলে এই দুটো, এই দুটো আর এই দুটো। ওকে, তো প্রথমে আছে পয়েন্ট, সুতরাং 0.4 আছে, 2 2 4। ওকে, নেক্সট তাহলে 5 3 নামবে, 2-এর সাথে 4। ওকে, 4 করা হলো। এবার দেখো 4 1 1 করলেই 41 হয়ে যাচ্ছে। 2 যদি খাইয়ে দিই তাহলে 2 2 4, 2 4-এ 8 হয়ে যাবে, সুতরাং এখানে 1 দিতে হবে। 1 1-এ 1, 1 4-এ 4। ওকে, এটা 2, এটা হচ্ছে 1 হচ্ছে। এবার দেখো 12 দিয়ে তো ভাগ করতে পারবো, এখানে 2কে গুণ করতে হবে, 1কে 2 দিয়ে গুণ করতে হবে 2, আর বাকি যেটা আছে সেটাই থাকলো। এবার দেখো 42কে যদি 1ও খাওয়ায় তাহলে কিন্তু 1 দিয়ে গুণ করলে এটা বেশি হয়ে যাবে, তাই না? এখানে যেহেতু 12 আছে, সুতরাং 6 9টা নামিয়ে নিতে হবে। 6 9টা নামাতে হলো। ওকে, 6 9টা নামানোর পর এবার কত খাওয়াবো সেটা চেক করতে হবে। 9 রয়েছে দেখো, 3 3-এ 9 হয়, আর 7 7-তে 49-এ 9 আসবে, তাহলে 7 খাওয়ালে 7 4-এ 28, অনেক বেশি হয়ে যাবে, তাই না? সুতরাং 3 4-এ 12 একটা মেলার ব্যাপার থাকবে, সুতরাং 3 3 3 9, 3 2 6, 3 4-এ 12। ওকে, তাহলে এই বর্গমূলটা কি হলো? এটা হলো 0.213। নেক্সট আসছে এটা, এটাতে দেখো 1.0609। এখানে কি দশমিকের আগের সংখ্যাগুলো এদিক দিয়ে তীর চিহ্ন দেব, দশমিকের পরেরগুলো এদিক দিয়ে জোড়া করব। ওকে, তাহলে 1 রয়েছে, তাহলে 1 খাওয়ালেই 1 আসছে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, সুতরাং পয়েন্ট হলো। এরপর দেখো ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, পয়েন্ট দেওয়ার পর এখানে আমি তাহলে 1টা গুণ করে 2 করব, 2 করলাম। এর পয়েন্টের পরে 06 ছিল, সেই 06কে নামালাম। এবার যদি আমি এখানে 1 দিয়ে দিই, দেখো 1 দিলে 1 × 21, তাহলে 21 আসবে, সেটা তো 6-এর থেকে অনেক বড়। সুতরাং এখানে 0 খাওয়ানোর পর
0 খাওয়ানোর পর আমি কি নামাবো, এই সংখ্যাটা নামিয়ে নেব। যেরকম আমরা নর্মাল ভাগ করে থাকি সেটার ক্ষেত্রে যেরকম হয় সেম একই রকম। ওকে, দেন কি হলো দেখো, এটা করার পর আমাকে 3 দিনে 9 হয় আর 7 7 49 হয়, সুতরাং 7 খাওয়ানোর চেষ্টা করতে পারি। 7 2 14, দেখো 6-এর থেকে বেশি, সুতরাং 3 দিয়ে চেক করব। 3 3 9, 3 0 0, 3 2 6। তাহলে দেখো এই সামনের জিরোটা তো কোনো থাকছে না, যা দিলেও দিয়ে দিতে পারো, যে 0609। ওকে, সুতরাং ভাগ মিলছে, মানে বর্গমূলটা সম্ভব। 1 এখানে 03। এবার আছে 75.69, 75.69, এই দুটোতে জোড়া হচ্ছে, এই দুটোতে। ওকে, দেখো 75 মানে 8 8 64, 9 9 81, 81 তো বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 8 8 64 আমাদেরকে খাওয়াতে হবে। 4 1 5, 6 1 7। ওকে, 8টা 2 গুণ করলে 16। এবার দেখো দশমিক আছে, দশমিক দাও, 69কে নামিয়ে নাও। নেক্সট আমরা কত খাওয়াবো, 3 3 9 হয় আর 7 7 49 হয়। 3 যদি খাওয়াই, 3 3 9, 3 6 18 8, হাতে থাকে 1, 3 1 3 1 4, 400 হচ্ছে, তাই তো। তো 7 দিয়েই খাবে, দেখো 7 7 49 9, হাতে থেকে 4, 7 6 42, 7 4 46, 6, হাতে থেকে 4, 7 1 7 আর 4 11। তাহলে ভাগ মিলে যাচ্ছে, সুতরাং বর্গমূল হচ্ছে 8.7। নেক্সট দেখো নিজে করি 11.5-এ আমাদের প্রথম প্রশ্ন ছিল √5 ও √7 এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। 2 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। সুতরাং 5-এর ক্ষেত্রে আমরা যেটা করব, দেখো 5 লিখে নিলাম। 5-এর পরে 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে। তো এটা যদি আমরা বর্গমূল করতে চাই, দেখো 2 2 4, তাই তো 4, তাহলে বিয়োগ করলে 1। এরপরে আমাদের যদি বর্গমূলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে এখানে 0.0000 এইভাবে যদি দিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধে হবে। কতগুলো 0 দিলাম, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে, এটা 1 2 3 4 4 জোড়া 0 নিলাম। ওকে, না দিলেও কোনো অসুবিধে নেই, দিয়ে দিলেও দিতে পারো। ওকে, দশমিক, তাহলে এখানে দশমিক দিলাম। ওকে, তাহলে দশমিকটা দেওয়ার পরে এই সংখ্যাগুলো এখানে নেমে যাবে, তাহলে 2টা গুণ হবে 2-এর সাথে, 2 2 4। এবারে আমরা কত খাওয়াবো, দেখো যদি 1 করি তাহলে 41, 2 করলে 2 2 4, 2 4 8 84, 3 যদি করি 3 3 9, 3 4 12, বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 2 দিয়ে করছি। 2 2 4, 2 4 8। ওকে, 4 6 10, 8 9 হলো, 9 আর 1 10। ওকে, এবার কি করব, এই 2টা তাহলে গুণ হয়ে যাবে, 2 2 4 আর আগেরটা যা ছিল থাকবে। এবার 16, এবার এই 00টা নামবে। আচ্ছা, এবার কত খাওয়াবো, দেখো এখানে 4 আছে, সুতরাং এই 16টাকে চেক করব। 4 4 16, কিন্তু আমার পরেও তো আরও সংখ্যা থাকবে, সুতরাং 4টা না খাইয়ে 3টা খাওয়ানোর চেষ্টা করব। দেখো 4টা বেশি হয়ে যাবে অ্যাকচুয়ালি। 3 3 9, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12 1 13, 9 আর 1 10, 3 আর 7 10, 4 4 2 6, 2 7 1। তাহলে আবার কি হবে, আবার দুটো 0 নেমে আসবে। এবার এখানে কি হবে, এই 3টার জায়গায় 6, বাকি দুটো একই থাকবে, 4 4। এবার দেখো এই 27কে 4 দিয়ে 4 4 5 20, 4 6 24, 4 7 28, তাহলে 6 দিয়ে চেক করব। 6 যদি করতে যাই তাহলে 6 6 36, 6 হাতে থাকবে 3, 6 6 36 আর 3 39, 3 6 4 24 আর 3 27, হাতে থাকবে 2, 6 4 24 25 26। সুতরাং করা সম্ভব। তাহলে 6 দিয়ে, যদি না বুঝতে পারো এইদিকে ডান দিকে গুণ করে নেবে, গুণিত 6 গুণিত 7, 7 হলে এটাও 7 হয়ে যাবে, গুণ করে চেক করে করে দেখবে কখন এটার থেকে কম হচ্ছে সেটা খাওয়াবে। ওকে, 6 6 36, যেটা হলো 6 হয়েছিল 9 7 6 2। ওকে, তাহলে এটা হলো 4, এটা 0 4।
দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে, দশমিকের পর 3টে হয়েছে, মানে এখনও আমাকে আরও একটা নিতে হবে। এই জোড়াটা নামিয়েছি, এটা, তাহলে আরও একটা জোড়া দেখো নামাতে হচ্ছে। বোঝা যাচ্ছে কেন আমি 4 জোড়া নিয়েছিলাম? এটা নামিয়েছি, এটা নামিয়েছি, এটা নামিয়েছি, এটা নামালাম। ওকে, নেক্সট দেখো এই 6টা, তাহলে 6 2 12 হয়ে যাচ্ছে। 12 হয়ে গেলে এখানে তো আমি 2 পেলাম, এই 6টার সাথে তখন 1 যোগ হয়ে 7 হয়ে গেল, আর বাকি দুটো 4 4 থেকে যাচ্ছে। এবার দেখো এখানে আমি কত খাওয়ালে এটা ঠিক থাকবে না? 4 4 7 2, এখানে যদি 1ও খাওয়ায় তাহলে দেখো 4 4 7 2 1, তাহলে এটার থেকে বেশি। সুতরাং আরও 0 খাওয়িয়ে, 0 খাওয়ানোর পর এখানে আরও দুটো 0 আনলে তবে গিয়ে বর্গমূলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং আমি আর এগোবো না, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমি অলরেডি দশমিকের পর 4টে ঘর পেয়ে গেছে। সুতরাং আমি কি লিখবো এবার? √5 সমান, তাহলে কি পাচ্ছি? 2.2360। যেহেতু ভাগ মেলেনি তাই ডট ডট চিহ্নটা আমাকে দিতে হবে। ওকে, নেক্সট কি বলেছে? 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে √5 সমান 2 দশমিক স্থান পর্যন্ত করতে হলে দশমিকের পর 1 2 ঘর ছেড়ে 3 নম্বর ঘরটা চেক করলাম, এটা দেখো 5-এর থেকে বেশি, সুতরাং এই 3তে +1 হবে, তাহলে 2.23টা হয়ে গেল 4। এখানে অবশ্যই লিখবো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, নেক্সট বলেছে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত, সেক্ষেত্রে কি লিখবো? সেক্ষেত্রে লিখবো 2.2, এটা প্রায় সমান চিহ্ন দিতে পারো, প্রায় সমান দিলেই ভালো। নেক্সট 3 দশমিক স্থান পর্যন্ত, সুতরাং দশমিকের পর 1 2 3 ঘর ছেড়ে আমি দেখব 4 নম্বর ঘর, এখানে 0 5-এর থেকে কম, সুতরাং 2.236, এটা হলো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, তাহলে এই নেক্সট বলেছে √7। √7টার জন্য 7-এর বর্গমূলটা আমি এইভাবে করে নিচ্ছি, দেন তোমাদের দেখাচ্ছি। দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করে নিয়েছি। এখানে খেয়াল রেখো, এখানে 46 এসেছিল, 6কে যখন 2 দিয়ে গুণ করেছিলাম 2 6 12, 2 করেছিলাম আর 4টের সাথে 1 যোগ করে নিয়েছি। একই রকম এখানেও হয়েছে, 2 দিয়ে গুণ করলে 2 5 10, তাহলে 0 নামিয়েছি আর 8টার সাথে 1 যোগ করে নিয়েছি 9। ঠিক আছে, এইভাবে একটু দেখে নিও। এবার √7, তাহলে কি পেলাম? দেখো ভাগ তো মেলেনি, বর্গমূলটা তাহলে মিলছে না, 2.6457, 4 ঘর পর্যন্ত নিয়ে আমি ছেড়ে নিয়েছি, কারণ প্রশ্নে 2 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে। তাহলে √7কে আমি লিখতে পারি 2 দশমিক স্থান পর্যন্ত করলে দশমিকের পর দুটো ছেড়ে 3 নম্বর ঘর চেক করতে হবে। দেখো 5, এক্স্যাক্টলি 5-এর পরে তাহলে আমরা দেখছি যে সংখ্যা রয়েছে, সংখ্যা থাকলে এটাতে +1 হয়ে যায়, তাহলে 2.65, এখানে অবশ্যই লিখবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, নেক্সট 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, সুতরাং দশমিকের পর 1 2 3 ছেড়ে এটা দেখব 7টা কি হচ্ছে? 5-এর থেকে বড়, সুতরাং আমাদের বাকি আগের ঘরটায় 5 ছিল, 5টা 6 হয়ে গেল। এখানে কি লিখব না 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই হলো আমাদের নিজে করির অঙ্কগুলো। পরের ভিডিওতে কষে দেখির অঙ্কগুলো করে দেখাচ্ছি।